আমি এদেশের দুষ্ট রাজনীতি নিয়ে ছবি করেছি, আমি এদেশের দুষ্ট পুলিশ নিয়ে ছবি করেছি, আমি এদেশের ভালো পুলিশ নিয়ে ছবি করেছি, আমি এদেশের সমাজের একেবারে প্রান্তিক মানুষকেও তুলে এনেছি। রাজীব বলছেন যে পাকিস্তানকে নিয়ে একটা স্লোগান দেই, তো তখন তাকে বলা হচ্ছে যে না, এটা এভাবে করা যাবে না, বরং দেশটাকে ব্যর্থ করতে হবে। হুমকি পেয়েছি। আমার ছবিটি 1 বছর সিপাহী ছবিটি আটকা ছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করার দায়ে। শেষ মুহূর্তে কি করে আপনি আবার ঘরের ছেলেকে ঘরে আনলেন? আমি তারে বললাম, বোকা, দীপজলের সাথে তোর কি হয়েছে? বললো, কেন? আমি দীপজলের নির্দেশেই এগুলো হচ্ছে। আলমগীর ভাইয়ের যে অ্যাক্টিংটা দেশপ্রেমিক সিনেমায় এবং ইলিয়াস কাঞ্চন ভাইয়ের যে অ্যাক্টিংটা সিপাহী সিনেমায়, এই বিশ্লেষণটা আপনার কাছে একটু শুনতে চাই। দেশপ্রেমিকই শ্রেষ্ঠ অভিনেতার যোগ্য। প্রিয় দর্শক, ফিল্মোগ্রাফি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত সালাউদ্দিন। আপনারা জানেন আমাদের সিনেমার নির্মাতা থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী এবং নানা পর্যায়ের মানুষেরা এই শোতে আসেন এবং তাদের সাথে আমাদের সিনেমা নিয়ে গল্প হয়। আজ যিনি আমার অতিথি, তিনি আমি বলবো যে অনেক প্রজন্ম ধরে তিনি প্রিয় হয়ে আছেন এবং আমার মনে আছে আমি যখন সিনেমা দেখতাম বা আমাদের প্রজন্ম যখন সিনেমা দেখতো, অন্ধকার ঘরে যে নামটা আসলে অভিনেতা অভিনেত্রীদের চেয়েও আমি বলবো যে অনেক বেশি তালি পড়তো, তেমন একটি নাম কাজী হায়াৎ। কাজী হায়াৎ আছেন আমাদের সাথে স্টুডিওতে। হায়াৎ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, সবাইকে শুভেচ্ছা। আমরা মূলত এই অনুষ্ঠানে আমাদের সিনেমার জার্নি, আমাদের সিনেমায় আপনি যে জনর ক্রিয়েট করেছেন এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনার প্রথম সিনেমা দ্য ফাদার, আপনি বেরহমও করেছেন, আবার আপনি দাঙ্গা করেছেন, ত্রাস করেছেন, আম্মাজানও করেছেন। আপনি মূলত আসলে কি হতে চেয়েছিলেন? আমি কিছু হতে চাইনি, হয়ে গেছি। আমি সমস্ত সেক্টর নিয়ে কাজ করেছি। আমি বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেছি, যেমন লাভ স্টোরি। আমি দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেছি, যেমন সাদা ছড়ি। তারপর আমি এদেশের দুষ্ট রাজনীতি নিয়ে ছবি করেছি, আমি এদেশের দুষ্ট পুলিশ নিয়ে ছবি করেছি, আমি এদেশের ভালো পুলিশ নিয়ে ছবি করেছি, আমি এদেশের সমাজের একেবারে প্রান্তিক মানুষকেও তুলে এনেছি। তো এসব করতে করতে আমি কাজী হায়াৎ হয়ে গেছি, তোমাদের কাছে প্রিয় হয়ে গেছি। পরিষ্কার অর্থে একটা সুন্দর কথা বলি, আমি তেহরান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আমার বক্তৃতায় আমি বলেছিলাম, দেখো, আমি কোনো নান্দনিক চলচ্চিত্র নিয়ে তোমাদের চলচ্চিত্র উৎসবে যোগদান করতে আসিনি। কোন ছবিটি নিয়ে গিয়েছিলেন আপনি? দাঙ্গা, চাঁদাবাজ। তোমরা ডেকেছো তাই এসেছি। দুর্ভাগ্যবশত আমার যে দেশে জন্ম, সে দেশে আমি জন্মের পর থেকেই দেখেছি আমার দেশের 2/3 লোক ক্ষুধার সাথে যুদ্ধ করছে। সেই দেশে জন্ম আমার। একজন সেন্সিটিভ লোক হিসাবে আমি বলতে চাই, আমি পদ্মা নদীর মাঝে ছোট ছোট লাল গভীর রাতে, চাঁদনি রাতে ছোট ছোট হারিকেনগুলো দেখে যে সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়, সেই দৃশ্য দেখেছি, কিন্তু আমার অনুভূতিতে তাড়া দেয়নি। আমার মনে হয়েছে কালীচরণ জেলেটা তার সমস্ত মেয়েটাকে ঘরে রেখে সে যে জাল ধরতে গিয়েছে, তার সমস্ত মেয়েটার কি হবে? সে কি মাছ ধরে আনতে পারবে আজ? ওই দৃশ্যর কাছে আমার এই দৃশ্যটা প্রধান হয়েছে। আমি গোধূলি লগ্নে যখন পশ্চিমের দিকে সূর্যটা হেলে পড়েছে, মেঘ এসে ঢেকে দিয়েছে আকাশটা, মেঘের আড়ালে যখন সাদা বকের ডানাগুলো উড়ে যাচ্ছে, সেই যে সুন্দর দৃশ্যটি আমি দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে ওরা কেন তাড়াতাড়ি পালাচ্ছে না, এখনই তো ঝড় উঠতে পারে। বর্ষাকালে যখন বিলের মধ্যে ডাহুক পাখি ডাকে, তখন যে সুন্দর একটা শব্দের আবহ সৃষ্টি হয়, সেটি আমাকে আন্দোলিত করতে পারেনি। আমাকে আন্দোলিত করেছে, মনে হয়েছে যেন কোনো করুণ কিশোরীর কান্না। কোনো কিশোরী হয়তো অর্থের দায়
এইমাত্র তার দেহ বিক্রি করে ঘরে এসে টুকরে কাঁদছে। যদি তোমরা আমাকে দোষ দাও, আমি দোষ দিতে পারো, কিন্তু আমি দেখিনি। যেখানে আমার জন্ম, আমি জন্মেই দেখেছি দুরাচার, অবিচার, অনাচার, অশুদ্ধ রাজনীতি, খামখেয়ালি নেতা খামখেয়ালি করে মানুষ হত্যা করছে। সেই দেশে ভালো কিছু ভাববার সময় আমার হয়। এটাই হলো আমার আসল কথা। আমি প্রান্তিক মানুষের দুঃখের কথা, তাদের জীবনের কথা মোটা দাগে আমার বাণিজ্যিক চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করেছি এবং কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি সর্বপ্রথম এদেশে, আমি গর্ব করে বলতে পারি, 1975-এর পরে আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধের উপর ছবি করেছি। যখন মুক্তিযুদ্ধ নাম নিতে পারত না কেউ, আমার ছবিটি 1 বছর, সিপাহী ছবিটি আটকা ছিল। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করার দায়ে সেন্সর বোর্ড আটকে রেখেছিল। আপনার অনেকগুলো সিনেমাই সেন্সর বোর্ডে জটিলতা ভোগে পড়েছে। এটার কারণটা কি আপনার মনে হয়? এই কারণটা, আমি যখনই সত্য কথা বলতে চেয়েছি তখনই বাধা এসেছে। এবং ধর সিনেমাটিও আটকে ছিল হ্যাঁ, আমার জানা মতে। অনেকটা, প্রায় 26টা ছবি, আমার গোনা মতে 26টা ছবি সেন্সর বোর্ডের মেম্বাররা বের হয়েই বলেছে ছবিটি সেন্সর দেওয়া গেল না। আপনাকে কোনো আপোস করতে হয়েছে এজন্য, বা কোনো দৃশ্য বাদ দিতে হয়েছে, বা কোনো সংলাপ বাদ দিতে অনেক হয়েছে? সময় বাদ দিতে হয়েছে। আচ্ছা। যেমন প্রথম আমি মুক্তিযুদ্ধ দেখাই যন্ত্রণায়। মান্না দৌড়ে আসছে তার বাড়িতে এসে যখন আশিস কুমার লোহের সামনে দেখলো যে তার মা বাবা ঘর দুয়ার পুড়ে গেছে, তখন তার মনে পড়লো মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধের একটি অংশ দেখিয়েছিলাম, সে অংশটি সম্পূর্ণ কেটে ফেলতে হয়েছিল। মানে শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসাতে? হ্যাঁ। আপনার এই মুহূর্তে কিন্তু একটা রিল খুব, মানে আপনার সিনেমার একটা রিল কিন্তু খুব ভাইরাল হয়েছে আর কি। আপনি অবশ্যই দেখে থাকবেন যে সম্ভবত দেশদ্রোহী সিনেমার যে হ্যাঁ, রাজীব বলছেন যে পাকিস্তানকে নিয়ে একটা স্লোগান দেই, তো তখন তাকে বলা হচ্ছে যে না, এটা এভাবে করা যাবে না, বরং দেশটাকে ব্যর্থ করতে হবে। আমার খুব জানতে চাওয়া যে এই যে প্রায় এত বছর আগে আপনারা বা নির্মাতা যারাই আছেন আর কি, তো এই ভাবনাগুলো আসলে কি, মানে আপনারা মানে কোন ভাবনা থেকে আসলে এই ধরনের সিনেমা আমি ভেবেছি এইগুলো, যেমন হতে পারে বা এমন হচ্ছে? আমি তো বললাম যে দেশ নিয়ে ভেবেছি। আমি দেশের মাটি নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভেবেছি। প্রান্তিক মাটি মানে আমি প্রান্তিক মানুষের কথা ভাবছি। হুমকি পান নাই, মানে এই হ্যাঁ, ধরনের কাজ যখন পেয়েছি। করেছেন? হুমকি পেয়েছি। কি ধরনের হুমকি দিত বা এগুলো কি করে ফেস করতেন? মানে আপনি তো আমি অনেক ধরনের ক্যারেক্টার করেছেন। আপনার সিনেমার মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা করাপ্টেড, পুলিশ সবচেয়ে করাপ্টেড। হ্যাঁ, আপনি তো বললেনই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা অনেক চ্যালেঞ্জ ছিল। কি ধরনের হুমকি পেয়েছেন? আমি সবচাইতে বড় হুমকি পেয়েছিলাম হলো 1/11-এর সময়। একটা সিরিয়াল করেছিলাম, ভোটের নাটক। সেখানে দেখিয়েছিলাম রাজনীতিবিদদের কীর্তিকলাপ। লাস্ট এপিসোডটা যখন করি, সেটা যাওয়ার পর আমার কাছে একটা ফোন আসলো, এখানেই স্টপ করো, না হলে তোমার জীবন বিপন্ন হতে পারে। আমি স্টপ করে দিয়েছিলাম ভয়ে। যখন দেশে আসলে গণতান্ত্রিক সরকার ছিল না, সেই সময়টাতেই তো আপনার অনেক বেশি বেশি সিনেমা মুক্তি পেয়েছে। হ্যাঁ, সব মুক্তির আগেই ওই বের হয়েই বলেছে মেম্বাররা যে সেন্সার হবে না। তারপর যুদ্ধ, তারপর দৌড়াদৌড়ি, সেন্সর বোর্ড। আপনার যারা সমালোচনা করেন তারা কিন্তু বলতেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি ইচ্ছা করেই চাইতেন যে সিনেমা সেন্সরে আটকে যাক, বা আপনার প্রযোজকরা চাইতো যে সেন্সরে আটকে যাক, কারণ এরপরে যখন সেন্সরটা মুক্তি পাবে তখন সেটার ব্যবসা অনেক বেড়ে যাবে। আম্মাজান সিনেমাটাও আটকে দিয়েছিল আপনার সেন্সর। আম্মাজান প্রায় 1 বছর আটকা ছিল। কি জন্য আটকে ছিল আমি এখনো বুঝি না। এখনো আমার কাছে যদি কেউ প্রশ্ন করে যে আম্মাজান কেন সেন্সরে আটকে ছিল, আমি বুঝি নাই। তবে আমি বলবো তৎকালীন কিছু মেম্বার আমার প্রতি ঈর্ষান্বিত ছিল, আর সেই ঈর্ষার কারণে ওটা বন্ধ ছিল। দর্শকের জায়গা থেকেও বলি যে দায়ীকে এটিএম শামসু যেমন যে ধরনের ক্যারেক্টার করলেন, আম্মাজানে মান্না ভাই যে ক্যারেক্টার করছেন, বা এরকমই অনেক ক্যারেক্টার বলতে পারি, এই ক্যারেক্টারগুলো আমাদের সিনেমায় আসলে সেভাবে ছিল না। আপনি এই ক্যারেক্টারগুলোকে
আমি বলবো প্রতিষ্ঠিত করলেন এবং ক্যারেক্টারগুলো পপুলার হলো, এগুলো কি আপনার জীবন থেকে দেখা নাকি এটাও আপনার ভাবনা থেকে করা, এই ক্যারেক্টারগুলো যে আপনি ক্রিয়েট করলেন? আমি জীবন থেকে দেখেছি অনেক। যেমন সত্যি কথা বলতে কি, আমি রাজনীতি করতাম, আমি ছাত্র রাজনীতি করতাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি আমার কলেজের ভিপি ছিলাম, এবং সেটাও দুষ্ট রাজনৈতিক চক্রে। আমি ভিপি থাকাকালীন আমাকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়, ফোর্স টিসি দেওয়া হয়। সেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। সেই কষ্টের প্রতিফলগুলো চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে। চলচ্চিত্রে এই যে অসাধারণ জিনিসগুলো তুলে আনা, অসাধারণ জিনিসকে সাধারণ করে তোলা, এটি ওই যে কষ্ট, ওই কষ্টটা আমাকে বাধ্য করেছে এগুলো করতে। আমি অভিনেতা অভিনেত্রীদের প্রতি সম্মান রেখে বলি, বিশেষ করে আমি অভিনেতাদের কথা বলবো, যে কিছু কিছু অভিনেতা আছেন যেমন রাজীব, মিজু আহমেদ, মান্না, আমি যদি এই তিনজনের কথা বলি, এবং ডিপজল অবশ্যই বলা উচিত। অভিনেতারা মানে কোথায় যেন একটা সমার্থক ছিল আর কি কাজী হায়াতের সাথে। আপনার কি মনে হয় যে আপনাকে সবচেয়ে বুঝতো কে, মানে সবচেয়ে বেশি বুঝতো কে? আমাকে সবচেয়ে বেশি বুঝতো মান্না। ইভেন লাস্টলি তার মরার আগে সে এমন হয়ে গিয়েছিল, আমার যে লাইফ স্টাইল, আমার স্ত্রীর সাথে যে কথাবার্তা বলতাম টেলিফোনে, তার স্ত্রীর সাথেও সেম স্টাইলে সে কথাবার্তা বলতো। মান্নাকে আমি একদিন বলেছিলাম, তুই আমার সবটুকু রপ্ত করে নিলি। ও আমাকে বুঝতে পেরেছিল। মান্না ভাইয়ের উপর কি আপনার কখনো রাগ হয়েছিল নাকি সবসময় অভিমান? রাগ হয়েছিল কখনো, খুব রাগ? না, অভিমান হয়েছিল। একদিন আমার শুটিংয়ে লেট করে এসেছিল, আমাকে অনেক সময় বসে থাকতে হয়েছিল। কোন সিনেমায়? সম্ভবত ত্রাস ছবিতে। ও কোন এক ছবির মহরত অনুষ্ঠানে, মহরত অনুষ্ঠান তাও গানের। আমি তার জন্য বসে আছি। সন্ধ্যে 7টায় সে আসছে, তখন 4টার থেকে শিডিউল ছিল। ও আসার সাথে সাথে আমি বলেছিলাম শুটিং প্যাক আপ। ও তখন আমাকে জিজ্ঞেস করলো, প্যাক আপ করলেন কেন? আমি, তোর লেটের জন্য, তুই লেট করে আসছিস। আব্বা, আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলি? আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তুই, আমি জানি যে অমুকের ছবির মহরত অনুষ্ঠানে ছিলি। অস্বীকার করলো। তখন আমি ওকে বলেছিলাম, তোর পায়ের নখ থেকে মাথা পর্যন্ত, চুল পর্যন্ত সবটুকু আমার সাথে তুই মিথ্যা কথা বলতে পারিস না। সিনেমার মান্নার পা থেকে মাথা পর্যন্ত সবটুকু আমার। কেঁদে পায়ে জড়িয়ে ধরলো, একেবারে অনেকের সামনেই পাও জড়িয়ে ধরলো, ধরে বললো যে আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আর হবে না। আম্মাজান তো এর অনেক পরের সিনেমা, ত্রাসের। আম্মাজানেও তো আপনি ওনাকে প্রথমে ড্রপ করলেন, এটা কি আপনার কারণে না ডিপজল প্রযোজকের কারণে? এটা অনেকে বলে যে শেষ মুহূর্তে মানে ম্যাজিকটা আসলে কি ছিল, মানে শেষ মুহূর্তে কি করে আপনি আবার আপনার ছেলেকে ঘরের ছেলেকে ঘরে আনলেন? ওখানে তো অনেকের সাথে কথা হয়েছিল, হুমায়ুন ফরিদির সাথে কথা আমি যখন কথাবার্তা শেষ হয়ে ওদের টাকা দেব, ডেট নেব, তখনও আমাকে আমার সাথে দেখা এফডিসিতে, ছবি বানাচ্ছেন নাকি অমুক অমুকরে নিয়ে। তখন আমি তারে বললাম, বোকা, দীপজলের সাথে তোর কি হয়েছে? তো বললো, কেন? আমি, দীপজলের নির্দেশেই এগুলো হচ্ছে। আমি শুধু তোকে এইটুকু বলতে পারি, তোর জীবন থেকে একটা ভালো ছবি অফ হয়ে যাবে, একটা ভালো ছবি তুই হারাবি জীবন থেকে। দীপজলের সাথে গণ্ডগোলটা মিটিয়ে ফেলা। পরের দিন বিকেলবেলা ঠিকই দেখি দীপজল আমাকে ফোন করেছে, হায়াত ভাই অফিসে আসেন। কেন? আসেন। গেছি, কয় যে এই যে মান্না শিডিউল দিয়ে গেছে, ওপেন শিডিউল। তখন আপনি কাকে সরি করলেন, মানে কাকে ঠিক করেছিলেন ফাইনালি? ফাইনালি কাউকে ঠিক করছিলাম না, কথাবার্তা চলছিল। আচ্ছা, কার কার সাথে? আমরা শুনেছি যে হুমায়ুন ফরিদির সাথেও কথা হয়েছিল, এমনকি রুবেলের সাথেও কথা হয়েছিল। সরি করা লাগে নাই, কারণ কাউকে পাকা করেছিলাম না। আপনার যারা মোটামুটি নিয়মিত শিল্পী ছিল, আমি এবার তাদেরকে নিয়ে আপনার একটু নাম্বার চাই। সেটা হচ্ছে পর্দায়, আমি অফলাইনে বা ব্যক্তিগত সম্পর্কের জায়গাতে আমি আপনাকে যে প্রশ্ন করছি না, পর্দায় আপনি যাদেরকে যখন দেখেন একজন পারফর্মারকে, আপনি কত মার্কস দেবেন 10-এ? রাজীব দাঙ্গা ছবিতে 10-এ
8। মিজু আহমেদ। মিজু আহমেদ প্রায় অধিকাংশ ছবিতে 10-এ 7। এটিএম শামসুজ্জামান। এটিএম শামসুজ্জামানও 8। মান্না। মান্না 6-7। কেন? এটা তো আমার মনে হয় যে দর্শকরা খুব অবাক হবে। আপনার ছেলে আপনাকে সবচেয়ে ভালো বোঝে। আপনি বলেছেন, একটু আগেই বললেন, তাও 6-7 কেন? কিন্তু একটি ছবিতে আমি তাকে 10 দেব, আম্মাজান। আর বাকি ছবিতে 6-7। 6-7। ডিপজল। দীপজল তেজি ছবিতে 10-এ 10, কারণ আমি যেটা বলেছি সেটা আমি যেটা চেয়েছি তাই সে করেছে। এরপরে সে যেটা করতে চেয়েছে, আমি যেটা বলেছি সে যেটা তাকে মিলিয়ে করতে চেয়েছে, সেখানে সে অনেক নেমে গেছে। 10-এ কত দেবেন ডিপজল? 10-এ 6-7। আপনি তো অনেক আবিষ্কারই করেছেন, মানে অনেককে আপনাকে মানে চমকে দিয়েছে বা আপনি যখন আবিষ্কার করেছেন আপনি ভাবেন নাই যে এটা করতে পারে, যে সেটা কি ডিপজল নাকি অন্য কেউ আপনাকে চমকে দিয়েছে বা আপনার এক্সপেকটেশনের চেয়েও বেশি করেছে? আমার এক্সপেকটেশনের চাইতে বেশি করেছে প্রথম ছবিতে দীপজল, তেজিতে, এবং তার সুফলও পেয়েছে। সে এক ছবি করে স্টার হয়েছে, এক ছবি করে সুপার ডুপার হিট ছবির ভিলেন হয়েছে, এবং গোটা 10 দৃশ্য ছিল। কাজী মারুফকে কত দেবেন? কাজী মারুফও খুব বেশি ভালো অভিনয় করেনি, এই 7-8। এবার আমি দুজনের নাম বলতে চাই। একই বছরে সম্ভবত দুজনের ছবি মুক্তি পেয়েছিল। দেশপ্রেমিক, আলমগীর অভিনীত, এবং ইলিয়াস কাঞ্চন অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল, সম্ভবত সিপাহী। তো দুজনের যে ভক্ত, তাদের মাঝে বিশেষ করে যারা ইলিয়াস কাঞ্চনের ভক্ত, তারা বলার চেষ্টা করে যে সেই বছরে আসলে আপনারই মানে সিপাহী সিনেমাটাই পুরস্কার পাওয়া উচিত ছিল এবং ইলিয়াস কাঞ্চন শ্রেষ্ঠ অভিনেতা হওয়া উচিত ছিল। তো দুটো সিনেমাই আপনার। তো এই প্রশ্নটা আমার মনে অনেক জমে আছে। আপনি বলেন যে আসলে দেশপ্রেমিক এবং সিপাহী সিনেমা ওয়াইজ, এবং আলমগীর ভাইয়ের যে অ্যাক্টিংটা দেশপ্রেমিক সিনেমায় এবং ইলিয়াস কাঞ্চন ভাইয়ের যে অ্যাক্টিংটা সিপাহী সিনেমায়, এই বিশ্লেষণটা আপনার কাছে একটু শুনতে চাই। দেশপ্রেমিক ছবিতে যে অভিনয় ছিল সেটা ভিন্ন স্কেলের ছবি, ভিন্ন মাত্রার ছবি, ভিন্ন পটভূমিকার ছবি। আর সিপাহী যেটা ছিল সেটাই ছিল নাটকীয়তা ভরা। এই নাটকীয়তা অনেকেই পছন্দ করে না। যেটা নান্দনিকতা ছিল আলমগীরের ছবিতে, আলমগীরের অভিনয় নান্দনিকতা ছিল, যে নান্দনিকতাটা সিপাহী ছবিতে ছিল না। সিপাহী ছবিতে ছিল উচ্চ নাটকীয়তা। আসলে দুই জনরার সিনেমা, এটা বলতে চাচ্ছেন? 2 ধরনের সিনেমা। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ওই বছর যে দেশপ্রেমিকই শ্রেষ্ঠ অভিনেতার যোগ্য। যে প্রশ্নে আমি ছিলাম যে আপনি ইলিয়াস কাঞ্চনকে কত দিবেন 10-এ? তিনিও আপনার সিনেমার নায়ক। ইলিয়াস কাঞ্চনও ভালো, তবে ইলিয়াস কাঞ্চনের মধ্যে প্রচেষ্টা ছিল, জানেন। ইলিয়াস কাঞ্চন আমার একটি ছবিতে, আইন আদালত ছবিতে সম্ভবত, আমি বললাম কালকে এই সিনটা, এটা ড্রামা সিন, তুমি একটু ঠিকভাবে কাজ করো। তখন ও বলল, হ্যাঁ ভাই, এখন তো কেউ নাই এখানে, ওই গুলশানের ওহাবের বাড়িতে আপনি প্রম্পট করেন আর আপনি অভিনয়টা দেখাই দেন আমারে। আমি সেইটা রিহার্সেল করে যাই আজকে, এবং সেইটা রিহার্সেল করে তারপর গিয়েছিল অনেক রাত্রে। অর্থাৎ এদি আমি বোঝাতে চাইলাম এটা, ইলিয়াস কাঞ্চনের মধ্যে একটা একাগ্রতা ছিল, মানে ইলিয়াস কাঞ্চনের মধ্যে ভালো অভিনয় শেখার বা জানার বা অভিনেতা হওয়ার একটা প্রচেষ্টা ছিল, যা অন্য কারোর মধ্যে পাইনি। যে জানতে চেয়েছিলাম যে আলমগীর ভাইকে আপনি কত দেবেন, মানে স্ক্রিনে আপনি যে আলমগীরকে দেখেন অ্যাজ অ্যান অ্যাক্টর, কত দেবেন? 10। 10-এ 10। আপনাকে কিন্তু আপনি অ্যাজ এ ডিরেক্টর যা চেয়েছেন আপনাকে ফুলফিল করতে পেরেছে। আপনার কি মনে হয় যে বীর সিনেমায় শাকিব খান আপনাকে রিড করতে পেরেছে? আপনার প্যাটার্নের অ্যাক্টিং
আমি ভেবেছিলাম একটা কথা যে তার বাড়ি গোপালগঞ্জ। যদি গোপালগঞ্জের অ্যাকসেন্টটা দিয়ে তাকে দেওয়া হয়, সংলাপ দেওয়া হয়, তাহলে বোধহয় তার মধ্যে স্বতঃস্ফূর্ততা আসবে এবং সে ভালোভাবে করতে পারবে। সে নিঃসন্দেহে ভালো অভিনেতা, নিঃসন্দেহে, আবারও বলছি নিঃসন্দেহে ভালো অভিনেতা। তবে ওই গোপালগঞ্জের অ্যাকসেন্টটা সে পারে নাই সম্পূর্ণ। পরে ডাবিংয়ের সময় বেশ কিছুটা কভার করেছে, মানে আমি বলেছি আগে, ওই ধরে সে বলেছে। তার প্রচেষ্টা ছিল। সে আসলে, আমার দুর্ভাগ্য আছে একটা, আমি যখন ছবি বানাই তখন ওই আড়ম্বর থাকে না। আড়ম্বর মানে 2টা ক্রেন, 10টা বাটিতে করে ধোয়া, 4টা ক্যামেরা, 2টা জুম লেন্স, ট্রলি, অ্যারেঞ্জমেন্টটা যেটা বলা হয় আর কি, এই যুগের যে চাহিদা আর কি, সেগুলো থাকতো না। যার ফলে আমার প্রত্যেকটা হিরো আমাকে আন্ডার এস্টিমেট করেছে। মানে অ্যাক্টিংয়ের সময় আন্ডারএস্টিমেট করেছে। হ্যাঁ, মানে ওই ছবির শুটিং চলাকালীন মন টন খারাপ থাকে। মন টন খারাপ থাকতো, ধুর এটা কি হচ্ছে, ট্রলি নাই, জুম লেন্স নাই, কি এর শুটিং হচ্ছে। যেমন দি ফাদার যেদিন সেন্সর প্রিন্ট শো করি আমি এফডিসিতে, জি, বুলবুল আহমেদ আমাকে ওই ছবিতে অনেক, আমি জানি আমার ক্যামেরাম্যানের সাথে যখন শট নিতাম, কোনো ডান্স ডিরেক্টর ছিল না, আমার বুকের উপরে টেপ রেকর্ডার, সমুদ্র সৈকতে ওরা গান গাচ্ছে, আমি দেখাই দিচ্ছি এইভাবে। ও শট দিয়ে এসে আমার ক্যামেরাম্যানের সাথে বলতো যে কি হচ্ছে এগুলো কি। যেদিন সেন্সর প্রিন্টটা দেখলো, দেখার পরে সে দেখি কাঁদতেছে, কেঁদে এসে আমাকে জড়ায় ধরলো।